আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারি। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন যে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট ডিউরিং ডায়রিয়া। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট মানে ডায়রিয়ার সময় আমরা নিউট্রিশনটাকে কিভাবে ম্যানেজ করব সেটা নিয়ে, অ্যাকিউট ডায়রিয়া। তো এখানে এই স্লাইডগুলোর ভিতরেই মূলত এই কথা নিয়ে আলোচনা করা হয়েছে অলরেডি। আমরা যেটাকে ডায়াগনোস করি আর কি, AWD হসপিটালে আপনারা জানেন যে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। সো অ্যাকিউট ডায়রিয়া মূলত আমরা 14 দিনের নিচে যদি ডায়রিয়া হয়, এই সংজ্ঞাতে এই কথাটাই বলা আছে অ্যাটলিস্ট 3 টাইমস হতে হবে ডেলি, হ্যাঁ, একদিনে 3 বার হলে তখন, এবং লুজ হতে হবে, তখন আমরা অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া বলে থাকি, AWD। সো নেক্সট দেখা যাক স্লাইডে কী আছে। মূলত এই প্রেজেন্টেশনের যে মূল তথ্যগুলো, হ্যাঁ, তো প্রথম কথাতে দেখানো হচ্ছে কি, ডায়রিয়াজনিত রোগ 5 বছরের কম বয়সী শিশুদের দ্বিতীয় প্রধান মৃত্যুর কারণ। তাহলে প্রথম মৃত্যুর কারণ হচ্ছে 5 বছরের কম শিশুদের হচ্ছে নিউমোনিয়া। হ্যাঁ, আমরা সবাই জানি, মানে 1 থেকে 5 বছর বয়সের বাচ্চাদের বা নিউনেটদের না, হ্যাঁ। তাহলে ডায়রিয়ার হচ্ছে দ্বিতীয় মৃত্যুর কারণ। এটা প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য, মানে এই ডায়রিয়াটাকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো ইচ্ছা করলে, আমরা কিছু সচেতনতা মেনটেন করলে। তো আমি এটা লাস্টলি আমি বলবো যে কি করতে হবে, তাহলে আমাদের ডায়রিয়া হবে না। এবং চিকিৎসাযোগ্য মানে চিকিৎসা করা যাবে, এটাকে চিকিৎসা করা যায় ডায়রিয়া হলে। হ্যাঁ, প্রতি বছর ডায়রিয়ায় 5 বছরের কম বয়সী প্রায় 5,25,000 শিশু মারা যায়। এবং ডায়রিয়া রোগের একটি উল্লেখযোগ্য অনুপাত নিরাপদ পানীয় জল এবং পর্যাপ্ত স্যানিটেশন এবং পরিচ্ছন্নতার মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। যে প্রতিরোধ করা মানে আমরা এটাকে কীভাবে প্রতিরোধ করতে পারবো? নিরাপদ পানীয়। এখানে নিরাপদ পানীয় বলতে শুধু পানি বোঝাচ্ছে না, এমনও হতে পারে পানীয় তো হচ্ছে মিল্কও হতে পারে। যখন আমরা বড় বাচ্চাদেরকে দুধ দিই, সেটাও তো এক ধরনের পানীয়, বা জুস দিই, সেটাও তো এক ধরনের পানীয়। হ্যাঁ, এগুলা যাতে কন্টামিনেটেড না থাকে, দূষিত না হয়। হ্যাঁ, আমরা জুস তৈরি করলাম বাচ্চার জন্য, আপেল জুস তৈরি করলাম, ওইখানে একটু পানি অ্যাড করলাম, সেই পানিটা কন্টামিনেটেড, তাহলে তো ডায়রিয়া হবে। সে পানির মধ্যে রোটা ভাইরাস আছে, ইকোলাই আছে, সিগেলা আছে। হ্যাঁ, তাহলে কন্টামিনেটেড পানীয় দেওয়া যাবে না। এবং হচ্ছে হাইজিন মেনটেন, পার্সোনাল হাইজিন মেনটেন, যেমন হ্যান্ড ওয়াশ করা। হ্যাঁ, এটা কিন্তু সিস্টারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে সিস্টাররা তাদের নিজেদের বাচ্চাদের সেফটির জন্য একটা ডায়রিয়া পেশেন্টকে ধরলো, তারপরে সিস্টাররা কী করবে এক্ষেত্রে, বা ডাক্তাররা একটা ডায়রিয়া পেশেন্টকে ধরলো, আরেকটা ডায়রিয়া পেশেন্টকে ধরার পরে আরেকটা নিউনেটকে ধরলো বা অন্যান্য বাচ্চাকে ধরলো, তাহলে হয় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াশ করে হ্যান্ড রাব করে নিবে, তাছাড়া আফটার রাউন্ড সাবান দিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবে, নিজের সেফটির জন্য বা অন্য আরেকটা পেশেন্টের সেফটির জন্য এটা করা উচিত। সিস্টারদেরও করা উচিত। ডায়রিয়া রোগীগুলোকে যখন ক্যানোলা করতে যাবে বা টাচ করবে, বডি টেম্পারেচার দেখবে, হ্যাঁ, যে জ্বর আছে কি না, এইসব জিনিসগুলো করার পরে সিস্টারদেরকেও কিন্তু হ্যান্ড ওয়াশ করে ফেলাটা উচিত আফটার রাউন্ড বা দেখার পরে। হ্যাঁ, এবং বাসা যাওয়ার আগে তো অবশ্যই, কারণ সিস্টারদের বাচ্চা আছে। হ্যাঁ, ঠিক না? তাহলে আর ডায়রিয়া রোগের একটি উল্লেখযোগ্য অনুপাত, তাহলে এই কথাটা আমি বলছি, পানীয় এবং পর্যাপ্ত স্যানিটেশন বলতে যে আমার ওই স্যানিটারি টয়লেট হতে হবে তা না। স্যানিটাইজেশন বলতে বোঝাচ্ছে যে পার্সোনাল স্যানিটাইজেশন, মানে নিজে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। হ্যাঁ, একটা দেখা যাচ্ছে যে একটা কেবিনে ডায়রিয়া পেশেন্ট ছিল, ওই কেবিনটাও যদি আমরা ভালোভাবে স্যানিটাইজ না করি, পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে দেখা যাবে যে ওই কেবিনে আরেকটা পেশেন্ট দিলে হসপিটালে থাকার কারণে মেবি নিউমোনিয়া নিয়ে আসছে, তারও ডায়রিয়া হয়ে যেতে পারে। তাহলে স্যানিটাইজেশন বলতে ওভারঅল সব কিছুকে বোঝাচ্ছে। হ্যাঁ, পার্সোনাল স্যানিটাইজেশন হতে আশেপাশের স্যানিটাইজেশন সব কিছুকে বোঝাচ্ছে, পরিচ্ছন্নতার মাধ্যমে। পরিচ্ছন্নতা মানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। বিশ্বব্যাপী শিশুদের মধ্যে প্রতি বছর প্রায় 1.7 বিলিয়ন ডায়রিয়া দেখা যায়। সো এখানে যে কথাটা বলছে 1.7 বিলিয়ন, এটার কিন্তু অলমোস্ট কিন্তু আমাদের এই সাউথ এশিয়াতে 1.7 বিলিয়ন, এগুলো কিন্তু ইউরোপ আমেরিকাতে হচ্ছে না। এইসব ডায়রিয়ার যে পরিসংখ্যানে যেটা দেখাচ্ছে, এটা বিশেষ করে হচ্ছে সাউথ এশিয়াতে বেশি হচ্ছে, এবং সাব সাহারান যে আফ্রিকান কান্ট্রিগুলা, ওই কান্ট্রিগুলোতে বেশি হচ্ছে। তো আমাদের সাউথ এশিয়াতে বেশি হওয়ার কারণটা হচ্ছে আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করি না, আমরা ডেন্সলি পপুলেটেড, আমরা ঘনবসতিপূর্ণ একটা এরিয়াতে বসবাস করি। আপনারা জানেন যে ইন্ডিয়াতেও অনেক মানুষ বসবাস করে, এবং হচ্ছে বাংলাদেশে তো অবশ্যই জনসংখ্যার ডেন্সিটি, ঘনত্বটা অনেক বেশি। পাশাপাশি তো একজন থেকে একজন কন্টামিনেটেড হতে বেশি সময় লাগে না, আমরা দূষণও করি বেশি, পরিবেশটা দূষণ করি বেশি। হ্যাঁ, সো আর আফ্রিকাতে হওয়ার কারণ হচ্ছে ম্যালনিউট্রিশনটা মেন ফোকাস। আপনারা জানেন যে টেম্পারেচার যত বেশি হয়, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এমনিতেই মরে যায়, ঠিক না? তাহলে একটা জায়গায় সাপোজ
ইউরোপে উইন্টার সিজন থাকে, আমরা জানি আমরা ফ্রিজের মধ্যে কী রাখি, ফ্রিজের মধ্যে খাবার রাখি কেন মূলত, কারণ ভাইরাস ব্যাকটেরিয়া একটা নির্দিষ্ট টেম্পারেচারে বাঁচতে পারে না। আমরা 100 ডিগ্রিতে কোনো জিনিসকে কী করি, বয়েল করে খাই, যাতে করে ওই জিনিসটা যদি দূষিত হয়, কন্টামিনেটেড হয়, বা ওই পশু বা ওই খাবারটার যদি, ওই সবজিটার যদি কন্টামিনেটেড হয়, তাহলে জীবাণুগুলা মারা যায়। এই জন্যই তো আমরা পোড়ায় খাই বা রান্না করে খাই। হ্যাঁ, আর আবার ফ্রিজে রাখলে আমরা মাংসকে 1 মাসও রাখতে পারতেছি, 2 মাসও রাখতে পারতেছি। ইট মিনস ওই যে লেস দ্যান -4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিচেও জীবাণু ওই খাবারগুলোকে মেরে ফেলতে পারে না। আমি যদি টেবিলের উপরে রেখে দিই, তাহলে ওই গরু মাংস 1 কেজি পচে যাবে, কিন্তু জাল দিয়ে রাখলে, রান্না করে, এটা নষ্ট হবে না পরের দিনও। তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে জীবাণু বাঁচতে পারে না, এটা হতে পারে লোয়েস্ট, এটা হতে পারে হাইয়েস্ট। তো আমরা জানি যে মিডল ইস্ট এবং আফ্রিকার টেম্পারেচারটা বেশি। সাহারা মরুভূমির কথা আপনারা সবাই শুনছেন, সাহারা মরুভূমি, যেটাতে টেম্পারেচার, পৃথিবীর সবচাইতে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। তাহলে সাব সাহারান কান্ট্রিগুলোতেও কিন্তু এটা বেশি। সাব সাহারান কান্ট্রিগুলো মানে হচ্ছে আফ্রিকান অলমোস্ট অল কান্ট্রি, নাইজেরিয়া, ইজিপ্ট, সুদান অ্যান্ড হচ্ছে উগান্ডা। আর আরেকটা কারণ হচ্ছে এরা হচ্ছে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে বসবাস করে। এটা বাংলাদেশেও, ইন্ডিয়াতেও, এবং হচ্ছে আমাদের আশেপাশের দেশ নেপাল, হ্যাঁ, ভুটান, এরাও কিন্তু এদেরও ডায়রিয়া হচ্ছে প্রচুর পরিমাণে। কিন্তু হচ্ছে না কোথায়, জাপানে হচ্ছে না, ইউরোপে হচ্ছে না, আমেরিকাতে হচ্ছে না। এবং এরা কিন্তু ডায়রিয়ার ব্যাপারে সচেতনও না, কনসাসও না। আমি যখন ICDDRBতে ডায়রিয়ার ট্রেনিং করতে গেছিলাম, আমার সাথে জাপানিজ ছিল। তো ওইখানে একটা প্রশ্ন ছিল যে একটা বাচ্চার পায়খানার সাথে ব্লাড যাচ্ছে, সো হোয়াট ডু ইউ গেস, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন। এখন আমাদের একজন সিস্টার বা আমাদের একজন কমন একজন সাধারণ পাবলিককে জিজ্ঞেস করলেও বলতে পারবে যে এটা আমাশয় হয়েছে, হ্যাঁ, বা ডিসেন্ট্রি, হ্যাঁ। কিন্তু ওই বলতেছে যে ক্যান্সার, জাপানিজ সে ডাক্তার, বিকজ দে ডিডেন্ট গেট দিস কাইন্ড অফ কেসেস। আমাদের একটা সাধারণ পাবলিক যেখানে আমাশয় জানে এটা, তারা এইসব কেস পাচ্ছে না, তাদের দেশে ডায়রিয়া হচ্ছে না, কেননা তাদের পার্সোনাল হাইজিন মেনটেন করে, তাদের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের পানি কন্টামিনেটেড না, তাদের ফুড কন্টামিনেটেড না। একটা রেস্টুরেন্টে খেলেও যে ফুড, একটা রেস্টুরেন্টের যে শেফ থাকে, শেফ হতে যারা যে প্রোভাইডার, ওয়েটার, হ্যাঁ, সবাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন, হ্যান্ড গ্লাভস ছাড়া কোনো কিছু টাচ করছে না, স্পুন ইউজ করছে, হ্যাঁ। সো আমরা সেসব হাইজিন মেনটেন করি না, এই জন্য আমাদের ইকোলাই, রোটাভাইরাল ডায়রিয়া, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়া হয়। তো এখানে আরেকটা কথা বলে রাখি, ডায়রিয়া কিন্তু শুধুমাত্র রোটাভাইরাস দ্বারা না, ব্যাকটেরিয়া দ্বারা হয়, প্রোটোজোয়া দ্বারা হয়, ফাঙ্গাস দ্বারা হয়। সো ডায়রিয়া কিন্তু সব জীবাণু দ্বারা হতে পারে, এবং ড্রাগ ইনডিউস ডায়রিয়া হতে পারে, অ্যান্টিবায়োটিকের কারণেও ডায়রিয়া হতে পারে। আমি তো বলি রাউন্ডে, ঠিক না? তো তাহলে এখানে 1.7 বিলিয়নের কিন্তু অলমোস্ট পার্সেন্টেজ কিন্তু আমাদের ভাগে পড়ে এশিয়া অ্যান্ড হচ্ছে আফ্রিকা। কারণ আফ্রিকাতে ম্যাল নিউট্রিশনে ভুগে অনেক বাচ্চারা, ওদের তো হিট আছে, তো ওই টেম্পারেচারে তো দেখা যায় যে অনেক জীবাণু মরেই যায়, ঠিক না? আমি যখন আমার ট্রানজিট পড়ছিল কাতার এয়ারলাইন্সে, জাস্ট অল্প কিছু সময়ের জন্য ফিল করলাম যে 42 ডিগ্রি সেলসিয়াস কতটা হিটেড হতে পারে, প্লেন থেকে জাস্ট বাসে ওঠার সময়। ওইখানে অনেক বেশি হিট, তাহলে অনেক বেশি হিট হলে এয়ারটাও গরম থাকে, তাহলে অনেক জীবাণু মরে যায়। শুধু যে রোটা ভাইরাস এসব মরে যায় তা না, এই যে রোটা ভাইরাস কেন শীতকালে হয়, আচ্ছা ধাপে ধাপে আমি আসতেছি। আমাদের তো এখন শীতকালে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অ্যাকচুয়ালি শীতকালে প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু রোটাভাইরাল ডায়রিয়া হচ্ছে। এই সময়ের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি আজকে। দেন হচ্ছে 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির একটি প্রধান কারণ হচ্ছে এই ডায়রিয়াটা। কারণ যখন একটা শিশু অপুষ্টিহীনতায় ভুগবে, ম্যালনিউট্রিশনে ভুগবে, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তখন ভাইরাস ব্যাকটেরিয়া তাকে ইজিলি আক্রমণ করবে। আমরা সচরাচর দেখি যে ব্যক্তিটা একটু হ্যাংলা পাতলা, একটু সহজ সরল, ওই ব্যক্তির সাথে আমরা সহজে কিন্তু মানে ওরে কিন্তু ভালো মতো ঝাড়ি দিতে পারি। কিন্তু একটা স্ট্রং ম্যান, একটা বডি বিল্ডার, হ্যাঁ, তার সাথে কিন্তু কথা বলতে কিন্তু আমরা অনেক হুঁশিয়ারি, সাবধানতা অবলম্বন করে কথা বলি। এটা হতে পারে ছেলেদের ক্ষেত্রে হতে পারে, এটা হতে পারে মেয়েদের ক্ষেত্রে হতে পারে। একটা স্ট্রং সিস্টারের দিকে তাকালেও হিসাব করে রুগীর পার্টিরা কথা বলে, ঠিক না? একটা স্ট্রং ডাক্তারের সাথেও হিসাব করে কথা বলে, একটা স্ট্রং জেনারেল পাবলিকের সাথেও কিন্তু খুব মানে চিন্তা করে যে এর যদি আমি উলট পালট কোনো কথা বলি, তাহলে কিন্তু আমার কিন্তু এটা রিয়াকশান দিতে পারে, খুব সাবধানতা অবলম্বন করে। ঠিক একইভাবে দুর্বল ব্যক্তিদের সবাই আক্রমণ করে, হ্যাঁ, দুর্বল ব্যক্তি সবাই সব জায়গায় নির্যাতিত। সো যখন ম্যালনিউট্রিশনে ভুগে, তাহলে সে দুর্বল, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও দুর্বল, তো জীবাণুও তার ইজিলি আক্রমণ করে। শুধু যে ডায়রিয়াল জীবাণু তা না, তার নিউমোনিয়াও হতে পারে, তার অন্যান্য জীবাণু তাকে আক্রমণ করতে পারে ইজিলি। ম্যালনিউট্রিশনে ভুগলে সে যে কোনো রোগ দ্বারাই আক্রান্ত হতে পারে ইজিলি।
তাহলে এখানে যে একটা ইয়ে আছে, স্লাইড আছে, এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে স্পষ্ট, এখানে কিন্তু অনেক কিছু বোঝানো হচ্ছে। আমি দেখাই যে কথাটা আমরা বারবার বলতেছি। হ্যাঁ, এখানে ওই পাশে লেখা আছে ডেথ অ্যামং চিলড্রেন এজড 1 to 59 মান্থস। হ্যাঁ, 53% ডেথ হয়। আর এখানে এই 53% ডেথের কারণগুলো এখানে দেওয়া আছে। আর নিউনেট যেটা আমরা জানি যে 1 থেকে 28 দিন, হ্যাঁ, 1 থেকে 28 দিনের বাচ্চাকে আমরা নিউনেট বলি, নবজাতকদের বলি। আর নবজাতকদের ক্ষেত্রে 47% শিশু মারা যায়। তাহলে এই যে 1 থেকে 59 মান্থস মানে অলমোস্ট 5 ইয়ার্স পর্যন্ত বাচ্চারা বেশি মারা যাচ্ছে বিভিন্ন কারণে। নিয়ার ড্রাউনিংয়ের কারণে, আমরা বলছিলাম ফার্স্ট নিউমোনিয়ার কারণে হয়, নিউমোনিয়া হয়। হ্যাঁ, এরা বাইরে যায়, অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গিয়ে কন্টামিনেটেড হয়। তাহলে নিউমোনিয়াতে 12%, আমি বলছিলাম না দ্বিতীয় মৃত্যুর কারণ। তাহলে 8% হচ্ছে ডায়রিয়া। হ্যাঁ, দেন হচ্ছে আদার্স ইনজুরি হতে পারে, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েও বাচ্চা মারা যেতে পারে। দেন হচ্ছে কনজেনিটাল কজেস থাকে, অনেক সময় কনজেনিটাল হার্ট ডিফেক্ট, এসব কারণে আর কি, খুব কম পার্সেন্টেজ। বা প্রিটার্ম বার্থ কমপ্লিকেশন, মানে যেসব বাচ্চাদের লো ওয়েট হয়, হ্যাঁ, ওইসব বাচ্চাদের যে কমপ্লিকেশন থাকে, কমপ্লিকেশন কি হতে পারে, বাচ্চাদের ওই ম্যালনিউট্রিশনে ভুগে, অবজারভেশন হয় না প্রিটার্ম বাচ্চাদের, তারপরে শ্বাসকষ্ট হয়, চেস্ট ডিফর্মিটি থাকে। প্রিটার্ম বাচ্চাগুলো তো আমরা দেখি এমনিতে, এদের কিন্তু ফিউচার লাইফে অনেক কমপ্লিকেশন থাকে। তাহলে এসব কারণে কিন্তু 53% রুগী মারা যাচ্ছে, বাচ্চা রুগী মারা যাচ্ছে। আর হচ্ছে অনলি 47%, বিশেষ করে আমরা জানি যে বাচ্চাদের নিউমোনিয়া হয়, 28 দিনের বয়সে বাচ্চাদেরও নিউমোনিয়া হয়, মিনিনজাইটিস হয়, আমরা জানি সেপসিস, আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস, লেট অনসেট অফ নিউনেটাল সেপসিস, যেটা ওইটাকে সেপসিস বলা হচ্ছে এখানে। অ্যান্ড হচ্ছে আদার্স কজেস, ইঞ্জুরিও হয় বাচ্চাদের, বিশেষ করে ডেলিভারির সময় বার্থ ইঞ্জুরি হয়। হ্যাঁ, আর এখানে সবচেয়ে বেশি যে কারণটা বলা হচ্ছে 0.3%, যেটা 0.3% যেটা নিউনেটদের ডায়রিয়া খুব কম হচ্ছে, এই জিনিসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আপনারা দেখেন এখানে 0.3%। আবার বাচ্চাদের কিন্তু টিটানাসও হয়, এটা আমাদের আলোচনার বিষয় না। টিটানাসটা বিশেষ করে বাড়িতে ডেলিভারি হলে যখন যে ব্লেডটা ইউজ করে, সিদ্ধ করে ইউজ করে না, তখন টিটানাস হয়। তো টিটানাসের কারণেও কনভালশন হতে পারে। এই কেসগুলো আমাদের কাছে আসতেছে না, এই জন্য এটা নিয়েও আলোচনা হচ্ছে না। টিটানাসের কারণে ইভেন এখানে একটা পার্সেন্টেজ মারা যাচ্ছে, 1% বাচ্চা মারা যাচ্ছে। তাহলে নেক্সট স্লাইডে আমরা আজকে ডায়রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে শৈশবে ডায়রিয়ার সম্ভাব্য ঝুঁকি, এখানে যে কথাগুলো বলা হচ্ছে, এখানে 3টা জিনিস, যে সংজ্ঞাটা আমি অলরেডি বলছি। অ্যাকিউট ডায়রিয়া আমরা কখন বলবো? অ্যাটলিস্ট 3 টাইমস। এখানে 3টা সংজ্ঞা দেওয়া হচ্ছে। অ্যাকিউট ডায়রিয়ার সংজ্ঞা, ব্লাডি ডায়রিয়া যেটাকে আমরা ডিসেন্ট্রি বলে থাকি, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে পারসিস্টেন্ট ডায়রিয়া। হ্যাঁ, তাহলে 3টা জিনিসের সংজ্ঞাটাকে আমি একদম সংক্ষেপে বলি। অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া আমরা তখনই বলবো যদি কয়েক ঘন্টার ভিতরে কিংবা কয়েক দিনের ভিতরে অ্যাটলিস্ট 3 টাইমস করে লুজ স্টুল হয়, পাতলা পায়খানা হয়, তখন আমরা এটাকে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া বলবো। হ্যাঁ, আর হচ্ছে ব্লাডি ডায়রিয়া হচ্ছে পায়খানার সাথে যদি ব্লাড যায়, তাহলে পায়খানার সাথে ব্লাড গেলে, এটা বিশেষ করে আমি বলি রিসেন্টলি সিগেলোসিস হচ্ছে, সিগেলার মাধ্যমে আমাদের বাংলাদেশের কমন প্যাথোজেন হচ্ছে সিগেলা। 100 সিগেলা আক্রমণ করলে সিগেলোসিস হয়ে যেতে পারে। আর এখানে আমি অলরেডি বলছি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া আমাদের শীতকালে সবচেয়ে বেশি হচ্ছে রোটাভাইরাস দ্বারা, ইকোলাই দ্বারা হয়, অ্যান্ড ভিব্রিও কলেরার দ্বারা হয়। শীতকালে বেশি রোটাভাইরাল ডায়রিয়া হয়, এবং যে স্টুলগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভাতের মাড়ের মতো পানি, পায়খানা, এটা রোটাভাইরাল ডায়রিয়ারে পায়খানা। সো অ্যান্ড হচ্ছে লাস্টলি পারসিস্টেন্ট ডায়রিয়া আমরা কখন বলবো? এটা অবশ্যই তোমরা যারা আসো বা যারা ডিউটি করতেছো, পারসিস্টেন্ট ডায়রিয়াতে অবশ্যই মনে রাখতে হবে যে কন্টিনিউয়াসলি 14 দিন, ইভেন একদিনও যদি 2 বার পায়খানা হয়, তাহলে এটাকে আমরা পারসিস্টেন্ট ডায়রিয়া বলবো না। প্রত্যেকদিন 3 বার করে থাকতে হবে, প্রতিদিন কমপক্ষে 3 বার করে লুজ স্টুল হতে হবে। একদিন যদি মাঝখানে যদি বন্ধ থাকে, একদিন যদি ডায়রিয়া অফ থাকে, 7 দিন পরে বন্ধ ছিল, এরপরে একদিন ডায়রিয়া হয় নাই, এরপরে আবার ডায়রিয়া হলো, তাহলেও এটাকে আমরা পারসিস্টেন্ট ডায়রিয়া বলবো না। কন্টিনিউয়াসলি 3টা লুজ স্টুল থাকবে, ডায়রিয়া বন্ধ হবে না, 7 দিনের দিন না, 8 দিনের দিন, 14 দিনের উপরে। তাহলে পারসিস্টেন্ট ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের তখন আমাদের অনেক ব্যাপার স্যাপার আসবে। বিকজ অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার কারণ সাময়িক একটা ব্যাপার, এটা আমাদের সাময়িকভাবে ইফেক্ট ফেলবে। এটা আমরা রিহাইড্রেটেড করতে পারলে রুগীকে বাঁচাতে পারবো। কিন্তু পারসিস্টেন্ট ডায়রিয়ার ক্ষেত্রে এই যে লং টাইম তার ডায়রিয়া, এতে করে কি হবে? বাচ্চার ম্যালনিউট্রিশনে ভুগবে, কারণ দীর্ঘ সময় তার এই যে ভিটামিনগুলো অ্যাবজর্ব হবে না তার শরীরে, এবং ম্যালনিউট্রিশনে ভুগলে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হবে এবং ডেভেলপমেন্টাল রিটার্ডেশন হবে। তাহলে তার মানসিক এবং শারীরিক বৃদ্ধিও হবে না লং টাইম যখন তার ডায়রিয়া হবে, এবং অন্যান্য রোগের দ্বারা আক্রান্ত হবে সে ইজিলি।
তখন গিয়ে এটা কিন্তু মূলত আমাদের একটা চিন্তার বিষয়। পারসিস্টেন্ট ডায়রিয়া হলে তখন অবশ্যই আমরা ডায়েট চেঞ্জিংয়ের ব্যাপার স্যাপারে আসি। তাহলে আসি আমরা, এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে ডায়রিয়া অপুষ্টি ডায়রিয়া একটি দুষ্ট চক্র। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনফেকশন আর নিচে আছে ম্যালনিউট্রিশন। তাহলে ইনফেকশনের এখানে ডায়রিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে, একজন যে ডায়রিয়া তা না। আর ম্যালনিউট্রিশন হচ্ছে পুষ্টিহীনতা। তাহলে এখানে বলতেছে নিচে দেখেন যে ম্যালনিউট্রিশনের কারণে যদি ম্যালনিউট্রিশন হয়, হ্যাঁ, তাহলে মানে পুষ্টিহীনতা, একটা বাচ্চার পুষ্টিহীনতায় ভুগতেছে, তার ওই যে বললাম যেটা আফ্রিকাতে বিশেষ করে ম্যালনিউট্রিশনের কারণে তারা আক্রান্ত হচ্ছে, তারা প্রপারলি খাবার পাচ্ছে না আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে। তাহলে একটা বাচ্চা ম্যালনিউট্রিশনে ভুগতেছে, তাহলে কি হবে, তার ইমিউন সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হবে, অ্যান্ড দেন তার যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটা কমে যাবে এবং ইনডাইরেক্টলি সে ইনফেক্টেড হবে। পরে 10 মিনিট পরে দেখবো রুগী, 10 মিনিট পরে, তাহলে ইনডাইরেক্টলি সে ইনফেক্টেড হয়ে যাবে। এই যে পুষ্টিহীনতার কারণে তারও প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আবার দেখাচ্ছে যে একটা বাচ্চা ইনফেক্টেড, তাহলে ইনফেক্টেড হলে তার এই যে ডায়রিয়া হচ্ছে, এখানে আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল ডায়রিয়া ভাবি না, তাহলে ডায়রিয়া হওয়ার কারণে সে তার নিউট্রিশন আপটেক মানে অনীহা থাকে। ডায়রিয়া হলে কি হয়, খাবারের প্রতি অনীহা থাকে, খাবার খেতে চায় না বাচ্চারা, তাহলে ডিক্রিজ নিউট্রিয়েন্ট ইনটেক, তাহলে খাবার নিতে চায় না, এবং সে মাল অ্যাবজর্বেশন হয়, তাহলে অ্যাবজর্বেশন ক্ষমতাও কমে যায়, ইনডাইরেক্টলি সে আবার পুষ্টিহীনতায় ভুগে। তাহলে পুষ্টিহীনতার কারণে ডায়রিয়া হতে পারে মূলত, আবার ডায়রিয়ার কারণে পুষ্টিহীনতা হতে পারে। এই জন্য এটাকে দুষ্ট চক্র বলা হয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে একটা বাচ্চা পুষ্টিহীনতা ভুগতেছে কিনা, সে কারণেও কিন্তু সে ডায়রিয়াতে তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে যেতে পারে। আবার ডায়রিয়ার কারণে ওই যে যখন পারসিস্টেন্টের দিকে লিড করবে, বা মেবি ফর 7 to 14 days এর ভিতরেও কিন্তু সে ম্যালনিউট্রিশনে ভুগতে পারে এবং শুকিয়ে যেতে পারে অনেক। হ্যাঁ, তাহলে এখানে ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট অপশন, এটা অল দ্য টাইম আমি বলি। আমার এই 2 দিন আগেও ইউটিউবে একটা ভিডিও ছাড়া হয়েছে। ব্রেস্ট মিল্ক যে শুধু গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য তা না, এটা মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়ে আমি একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করছিলাম। মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কেন, জয় বলো তো, দুই একটা কারণ বলো তো। মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যখন করে বাচ্চাদেরকে দুধ খায়, তাদের যে ভিতর থাকে, কি বলা যায় এটাকে, কনসেপশন হওয়ার সম্ভাবনা কম থাকে। এক্স্যাক্টলি, যখন মায়ের বুক মানে ল্যাকটেশনাল পিরিয়ডে, যখন ল্যাকটেটিং মাদারদের মাসিক হয় না, তাহলে এই যে মাসিক হয় না, তাহলে মাসিক হলে একটা মহিলাদের বাড়তি একটা ঝামেলা হয়, তাহলে বাড়তি এই ঝামেলা থেকে মুক্তি পায় এবং যে সময়টা সে সেভ করতে পারে সেই সময়টাতে তার বাচ্চাকে দিতে পারে। তাহলে এটা একটা উপকারিতা। মায়েদের আফটার ডেলিভারি পিপিডি মানে পোস্টপার্টাম ডিপ্রেশন হয়, ওটা আমি ওই ভিডিওতে আলোচনা করছিলাম যে মানে পোস্টপার্টাম ডিপ্রেশন মানে বিষণ্ণতা কাজ করে, ডেলিভারি পরে মানসিকভাবে একটা বিষণ্ণতা কাজ করে, তো এই বিষণ্ণতাটা রিলিজড হয়। আর মায়েদের অক্সিটোসিন নামে একটা হরমোন নিঃসৃত হয় আফটার ডেলিভারি, যেটা কিনা জরায়ুটা বড় হয়ে যায়। যখন একটা বাচ্চা একদম লাস্ট ডেলিভারি আগ পর্যন্ত জরায়ুটা বড় হয়ে যায়, তো জরায়ুটা আবার আগের পজিশনে ফিরে আসে, এই অক্সিটোসিন হরমোনটা কন্ট্রাক্ট করে জরায়ুটাকে। তাহলে ডে আফটার ডে এই পিরিয়ড যেটাকে 1.5 মাসের ভিতরে আস্তে আস্তে করে জরায়ুটা আগের পজিশনে চলে যায়। অ্যান্ড নট অনলি দিস বাট অলসো বুকের দুধ খাওয়ালে মায়েদের ওয়েট লস হয়। প্রেগনেন্সি অবস্থায় মায়েরা ওয়েট গেইন করে, অনেক বেশি ওয়েট বেড়ে যায়। তাহলে বেশি যখন বুকের দুধের সাথে তাদের ফ্যাট বার্ন হয়, কারণ বুকের দুধের সাথে ফ্যাট চলে যায় বাচ্চার কাছে, তাহলে ওয়েট লসটাও হয় তাড়াতাড়ি, আবার সে আগের ওয়েটে চলে যেতে সাহায্য করে। এবং নট অনলি দিস বাট অলসো মায়েরা যদি বুকের দুধ খাওয়ায়, একদম সবচাইতে মহিলাদের বেশি ক্যান্সার হয় কোথায়, ব্রেস্ট ক্যান্সার। পুরুষদের ক্ষেত্রে হচ্ছে কমন ক্যান্সার হচ্ছে লাংস ক্যান্সার, বিশেষ করে পুরুষরা স্মোকার হয়, রাস্তাঘাটে কাজ করে, তো লাংস ক্যান্সার হয় পুরুষদের বেশি, একদম সবচাইতে বেশি পুরুষদের ক্যান্সার হচ্ছে লাংস ক্যান্সার, আর মহিলাদের হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের কারণে মহিলারা মারা যায় বা অপারেশন করানোর দরকার হয়। তাহলে এই ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পায় যদি, বা সম্ভাবনা কমে যায়, ঝুঁকিটা কমে যায়, এবং ওভারিয়ান ক্যান্সার থেকে মুক্তি পায়, এবং বুড়া বয়সে অস্টিওপোরোসিস হয় না, অস্টিওআর্থ্রাইটিস হয় না, এইসব ডিজিজগুলো থেকে মুক্তি পায় মায়েরা, হার্ট ডিজিজ হয় না। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা না, শিশুদের ক্ষেত্রে উপকার কি, সরাসরি বাচ্চা মায়ের বুকের থেকে তার পেটে চলে যাচ্ছে, তাহলে ডায়রিয়া হবে না। তাহলে কোনো কন্টামিনেশন নাই, যত বেশি কন্টামিনেশন হবে তত বেশি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ফিডারে নিবে, নিপল এগুলো ক্লিন করবে না, তাহলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর কন্টামিনেশন নেই কোনো, সরাসরি মায়ের বুকে থেকে বাচ্চা পেটে চলে যাচ্ছে, তাহলে কোনো কন্টামিনেশন, নো ভিব্রিও কলেরা, নো ইকোলাই, নো ডায়রিয়া। তাহলে এটা এক ধরনের সেফটি। আর তাছাড়া মায়ের বুকে দুধের ভিতরে যে পরিমাণ ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন দেওয়া আছে, এটা আল্লাহ তাআলা এমনভাবে দিছে, এটা একদম খুব ইজিলি অ্যাবজর্বেবল, সেটা আরেকটা কারণ। এবং নট অনলি দিস, মায়ের বুকের দুধ
রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তাহলে এখানে সে কথাই বলা হচ্ছে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে মায়ের বুকের দুধ। হ্যাঁ, দেন ডায়রিয়া ব্যবস্থাপনার অপব্যবহার, মানে আমরা ডায়রিয়া হলে যেটা করে থাকি আমাদের দেশে গ্রাম বাংলাতে মহিলারা যে ভুলগুলো করে ফেলে, তারা মনে করে যে ডায়রিয়া হয়েছে, ইভেন এডুকেটেড ফ্যামিলিতে মেম্বাররাও এরকম করে যে ডায়রিয়া হয়েছে এই মুহূর্তে দুধ খাওয়ানো যাবে না, দুধ খাওয়ালে ডায়রিয়া বেড়ে যাবে। এটা কিন্তু কখনোই করা যাবে না। মনে রাখতে হবে ডায়রিয়া হলে দুধ বন্ধ করা যাবে না, কারণ একটা বাচ্চার জন্য একটা ইনফান্টের জন্য 6 মাসের নিচের বাচ্চাদেরকে আমরা অনলি বুকের দুধ দিই, তার জন্য অনলি অপশনে হচ্ছে বুকের দুধ। এটাই তো তার মেন খাবার, এটাই তো তার পরিপূরক খাবার, এটা থেকেই তো সব ধরনের ভিটামিন সে পাচ্ছে, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট তো এটা থেকেই পাচ্ছে। তাহলে বুকের দুধ কখনো বন্ধ করা যাবে না, বরং ডায়রিয়া হলে 6 মাসের নিচের বাচ্চাকে আরও বলতে হবে যে ঘন ঘন বুকের দুধ দেন। আমার প্রেসক্রিপশনে আমি এই কথাটা উল্লেখ করে দিছি, এখানে নিচে আছে, আপনারা সিস্টাররা দেখছেন অবশ্যই, যে 6 মাসের নিচে বাচ্চাকে ঘন ঘন মায়ের বুকের দুধ দিতে হবে। এই কথাটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি এটাকে উল্লেখ করে দিছি। তাহলে ডিক্রিজ অর স্টপ ব্রেস্ট ফিডিং এটা করা যাবে না, এই কমানো যাবে না ব্রেস্ট ফিডিংটাকে, কিংবা বন্ধ করে দেওয়া যাবে না, বুকের দুধ কন্টিনিউ করতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, কারণ এটা গাট হিলিংয়ে সাহায্য করে। এবং আরেকটা কথা বলছি কি, যে ওই যে কাউ মিল্ক যেটা দিয়ে থাকে আর কি, যেটা কিনা আয়রন এবং এনার্জি কম থাকে, এই নিউট্রিয়েন্টগুলো কম থাকে, কাউ মিল্ক দেওয়া যাবে না। এবং নট হাইজেনিক, ওই যে যেটা বলছিলাম আর কি, কাউ মিল্ক নিবে, কন্টামিনেটেড হবে, ফিডার ধোবে না ভালো করে, এটা হাইজেনিক না। সো আর হচ্ছে 6 মাসের নিচের বাচ্চাকে চাল ভিত্তিক খাবার তো আমরা দিতেই পারবো না। আমরা তো বলি যে 6 মাসের নিচের বাচ্চাকে কখনোই ওই যে দুধ সুজি টুজি এগুলো খাওয়ানো যাবে না। তাহলে এখানে আমি আরও একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, যে আমরা কি করি, গ্রাম বাংলাতে অনেক গ্রাম্য ডাক্তারও এই ভুলটা করে, 6 মাসের নিচের বাচ্চাকে রাইস ওআরএস দেয়, ইউজ করে। এটা কখনোই করা যাবে না, কারণ আমরা তো বলি যে 6 মাসের নিচে বাচ্চাকে বুকে দুধ ছাড়া কোনো কিছু দেওয়া যাবে না। তাহলে রাইস ওআরএস তো প্রশ্নেই আসে না। যদি ওটস স্যালাইন দেয় বা দিতে হয়, তাহলে দিতে হবে কি, ওটস স্যালাইনে দিতে হবে, এবং ওটস স্যালাইন সঠিক পদ্ধতিতে গুলে ওটস স্যালাইনে খাওয়াতে হবে। রাইস ওআরএস কখনোই দেওয়া যাবে না 6 মাসের নিচে বাচ্চাকে। হ্যাঁ, আর আমরা কি করি, ওই যে রাইস ভিত্তিক খাবার দিই, রাইসের মধ্যে কি আছে, শুধু কার্বোহাইড্রেট আছে, তাহলে তো এটা হচ্ছে না, তাহলে তাকে সাপোর্ট দিচ্ছে না, সে ঘুরে ফিরে আবার ম্যাল নিউট্রিশনে ভুগবে, আরও তাহলে এটা ফার্স্ট সিস্টেম ডায়রিয়ার দিকে লিড করবে, তার অন্যান্য ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 6 মাসের কম বয়সী বাচ্চাদের কখনোই রাইস ওআরএস বা রাইস মিক্স করে খাবার দুধ দেওয়ার কখনো অনুপ্রাণিত করা যাবে না। হ্যাঁ, তাহলে ডায়রিয়ার সময় বুকের দুধ খাওয়ানো প্রত্যাহার, ডিহাইড্রেশনের ঝুঁকি 5 গুণ বাড়িয়ে দেয়। যদি আমরা বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিই, তাহলে আরও 5 গুণ বেড়ে যাবে ডিহাইড্রেশন। 6 মাসের নিচে বাচ্চাকে তাহলে আরও বেশি ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। হ্যাঁ, আপনারা এটা সিস্টাররা, আপনারা যখন রুগীরা আসবে এই কথাটা এখন থেকে ক্লিয়ার থাকেন, যে পর্যন্ত ডাক্তার না বলবে, যে ডাক্তারের আন্ডারে, যে বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে যে রুগীটা থাকবে, যে পর্যন্ত ডাক্তার বলবে না যে এই রুগীর দুধের ফ্রিকোয়েন্সি কমাতে হবে। আর কখন বলবো আমি সে কথাও কিছুক্ষণ পরে আসতেছি, কখন আমি বলবো যে এটাকে কমাই দিতে হবে, যে পর্যন্ত ডাক্তার বলবে না যে দুধ বন্ধ হবে বা দুধের ফ্রিকোয়েন্সি কমাই দিতে হবে, অন্যান্য কলা দিতে হবে বা বাড়াই দিতে হবে, সে পর্যন্ত এটা করা যাবে না। বা অন্যান্য কোনো ল্যাকটোজ টলারেবল কোনো দুধ দিতে হবে কিনা, এই ছাড়া কিন্তু এর আগে কিন্তু আপনারা বলবেন যে ঘন ঘন বুকের দুধ। হ্যাঁ, বুকের দুধ কিন্তু অনেক হেল্পফুল। হ্যাঁ, সো লাস্টলি এখানে যেটা বলা হচ্ছে ল্যাকটোজ অ্যান্ড ল্যাকটেজ। ল্যাকটেজ হচ্ছে একটা এনজাইম যেটা কিনা ল্যাকটোজ অ্যাবজর্বেশনে সাহায্য করে। হ্যাঁ, সো এখানে এগুলো হচ্ছে আমাদের ইন্টেস্টাইন থাকে, আপনারা জানেন আমাদের ইন্টেস্টাইনের ভিতরে অন্ত্র থাকে, আমাদের ইন্টেস্টাইনের ভিতরে অন্তর থাকে। অন্ত্র বাংলা শব্দ বা অনেকে আতরি নামে বুঝে। সাপোজ এটাই ইন্টেস্টাইন, এটার ভিতরে একটা লেয়ার থাকে আর বাইরে একটা লেয়ার থাকে। তো ভিতরের লেয়ারে যেটা খাবারগুলো অ্যাবজর্ব হয়, ওইখানে আমাদের অনেকগুলো বিলাই থাকে। হ্যাঁ, তো ডায়রিয়া হলে সে বিলাইগুলো ড্যামেজড হয়ে যায়, আর ওই বিলাই থেকে কি সিক্রেট হয়, ল্যাকটেজ এনজাইম সিক্রেট হয়। এখানে সেটাই বলা হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে বিটা ডি গ্যালাক্টোসিডেজ। হ্যাঁ, আর এখানে যেটা বলা হচ্ছে ল্যাকটোজটা কোত্থেকে এটার উৎপত্তি, গ্যালাক্টোজ থেকে উৎপত্তি। আর গ্যালাক্টোজ আর গ্লুকোজ আমরা কোথায় পাচ্ছি, সে দুধের মধ্যেই পাচ্ছি, ঠিক না। আর এই ল্যাকটোজটা মেক্স আপ অ্যারাউন্ড 2 to 8% অফ মিল্ক, মানে মিল্কের 2 থেকে 8% হচ্ছে, অ্যাকর্ডিং টু ওয়েট হচ্ছে এই ল্যাকটেজ। হ্যাঁ, সো ল্যাকটোজটা অ্যাবজর্ব করে কে, ল্যাকটেজ এনজাইম। আর এই যে ল্যাকটোজ ও শিশুর স্বাস্থ্যের জন্য, একজন সিস্টার যান মেবি পেশেন্ট আসছে। সো ল্যাকটোজ ও শিশুর স্বাস্থ্যের জন্য ভূমিকা কি, ল্যাকটোজ আদর্শ শক্তির উৎস, ল্যাকটোজটা অ্যাবজর্ব হবে, ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে অ্যাবজর্বে সাহায্য করবে। ল্যাকটোজ আইকিউ এবং বুদ্ধিমত্তার বিবর্তনের জন্য ভূমিকা রাখে।
ব্রেইনে আইকিউ বাড়ায় এবং বুদ্ধিমত্তার বিবর্তনের জন্য ভূমিকা রাখে। ল্যাকটোজ শক্তিশালী হাড়, কঙ্কাল কাঠামো এবং গতিশীলতা এবং পেশিবহুল সব কিছু। তাহলে এই যে যদি পারসিস্টেন্ট ডায়রিয়া হয় তাহলে তাদের ল্যাকটোজ অ্যাবজর্বেশনে ব্যাঘাত ঘটবে। পারসিস্টেন্ট ডায়রিয়া তো 14 দিন বা এর উপরে, ইভেন দ্যাট ক্যান লিড টু ইভেন ক্রনিক ডায়রিয়া, মোর দেন 3-4 মান্থস হলে আমরা ক্রনিক ডায়রিয়া বলি। তো ওইসব ক্ষেত্রে কিন্তু ডায়েটারি চেঞ্জিং আসতে হবে, শুধু যে আমরা ওরসালাইন দিয়েই কন্ট্রোল করবো না। ওই পারসিস্টেন্ট ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু খাবারের তালিকাটাও চেঞ্জ করে ফেলতে হবে। তা না হলে কী হবে, লং টাইম সে তার যখন বিভিন্ন পুষ্টিগুলা তার অ্যাবজর্ব হবে না, ম্যালনিউট্রিশনে ভুগবে এবং ম্যালনিউট্রিশনের কারণে সেই বাচ্চাটা বড় হবে না, একদম রোগা হবে, হাইট ভালো হবে না, বুদ্ধিমত্তা ভালো হবে না। বুঝে আসছে? তাহলে সেগুলোই এখানে বলতেছে যে ল্যাকটোজটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। বুদ্ধিমত্তা, কঙ্কালতন্ত্র, আমাদের কঙ্কালতন্ত্র যতটা বড় হবে ততই তো আমরা লম্বা হই, ঠিক না? আমাদের শরীরে কাঠামো তো দিচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র, ভিতরে যে হাড়গুলা সেটাই তো আমাদের শরীরে কাঠামো দিচ্ছে। যার হাড় যত বেশি লম্বা সেই তো ততটা লম্বা। স্বাস্থ্য তো যে কোনো সময় বাড়তে পারে। তাহলে এগুলোই বলা হচ্ছে। সো অ্যাকিউট ডিহাইড্রেটিং ডায়রিয়া প্রায় ল্যাকটোজ পরিচালনা শিশু ক্ষমতা হ্রাস পায়। অ্যাকিউট কন্ডিশন অ্যাকচুয়ালি অ্যাকিউট কন্ডিশনে ল্যাকটোজ ইনটলারেন্স হয়, মানে ল্যাকটোজটা তার হয় না, কিন্তু স্টিল কিন্তু অ্যাকিউট কন্ডিশনটা যখন ভালো হয়ে যায়, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া যখন ভালো হয়ে যায় সব কিছু নর্মালে চলে আসে। কিন্তু পারসিস্টেন্টের ক্ষেত্রে এটা একটা চিন্তার বিষয়। পারসিস্টেন্ট ক্ষেত্রে তো লং টাইম তাকে এই ল্যাকটোজে কি জিনিস উঠাই দিতে হবে, কারণ সে ল্যাকটোজ তার ইনটলারেন্স মানে ল্যাকটোজটাই সে টলারেট করতে পারতেছে না। কিন্তু স্টিল কিন্তু তার বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য ল্যাকটোজ রাখতে হবে, কিন্তু একটা ভাগ করে দিতে হবে। তাহলে নেক্সট স্লাইডে যেটা বলছে টাইপস অফ ল্যাকটোজ ডিফিসিয়েন্সি, এখানে আমি মেইনলি যে দুইটা জিনিস বলবো, ওই যে আমাদের যে আঁতড়ি বা অন্ত্রের ভিতরে যেটা থাকে এটা নর্মাল ভিলাই, যেগুলো কিনা অ্যাবজর্বেশনে সাহায্য করে, আর এটা হচ্ছে অ্যাবনর্মাল ডিস্ট্রয়েড অ্যাবনর্মাল ভিলাই। তো এটা ওই ল্যাকটোজ ডিফিসিয়েন্সি হয় কনজেনিটালি হতে পারে, প্রাইমারি হতে পারে, আর সেকেন্ডারিভাবে হতে পারে। আর সেকেন্ডারি ল্যাকটোজ ডিফিসিয়েন্সি হয় অ্যাকিউট ডায়রিয়ার কারণে, যেটা অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া আমি বলছি। হ্যাঁ, তাহলে এটা ইনফেক্টেড ভিলাই, এটা এখানে বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে ল্যাকটেজ এনজাইমটাও কিন্তু যখন বিলাই থেকে ল্যাকটেজ সিক্রেট হয় এনজাইমটা, তাহলে বিলাই যখন ইনফেক্টেড হয় ভাইরাস ব্যাকটেরিয়াগুলোর দ্বারা, তখন ল্যাকটেজ এনজাইমটাও ডিস্ট্রয়েড হয়ে যায়, এনজাইমটা সিক্রেটেড হয় না প্রপারলি। তখন কি হয়, ল্যাকটোজ অ্যাবজর্বেশনও হয় না। ওই যে দুধের যে ল্যাকটেজ অ্যাবজর্বেশন, তখন ওই যে দুধ বের হয়ে যায়, তখন আমরা মনে করি না দুধ দেওয়া যাবে না, এটা করা যাবে না, স্টিল কিন্তু দুধ দিতে হবে। হ্যাঁ, সো আমরা প্রায় শেষ পর্যায়ে, এবং ল্যাকটোজ মালঅ্যাবজর্পশন রেট এটাতে যাব না। এখানে বলছে আর কি, পেডিয়াট্রিশিয়ান অফেন ইলিমিনেট ল্যাকটোজ হোয়েন কনফার্মড বাই ওয়াটারি ডায়রিয়া বিয়ন্ড এ উইক, অ্যাকচুয়ালি নট বিয়ন্ড এ উইক, অ্যাকচুয়ালি মোর দ্যান উইক আমি বলবো। হ্যাঁ, আমরা 7 দিনের উপরে না, বিশেষ করে বিশেষজ্ঞ পেডিয়াট্রিশিয়ানরা 7 দিন গেলে একটা চিন্তায় রাখি আর কি, যে ল্যাকটোজটাকে উঠাবো কিনা। হ্যাঁ, যেহেতু ল্যাকটোজটা সে অ্যাবজর্ব করতে পারছে না, উঠায় দেখবো কিনা, বা কোনো ফর্মুলা দিব কিনা স্পেশাল টাইপ অফ, যেটা কিনা তৈরি করা যায়। এখন বিভিন্ন কোম্পানি এটাকে বিভিন্ন ফর্মে বিভিন্নভাবে বাজারজাত করার জন্য বাজারে নিয়ে আসছে, কিন্তু এগুলো কিন্তু তৈরি করা যায়। ফুড স্পেশালিস্টরা এগুলোকে আলাদাভাবে তৈরি করে, এগুলো কিন্তু তৈরি করা যায়। ICDDRBতে ফুড স্পেশালিস্টরা এগুলো তৈরি করে, যে এই বাচ্চাটার পারসিস্টেন্ট ডায়রিয়া, এখন এখানে কি পরিমাণ ল্যাকটোজ থাকতে হবে, কি পরিমাণ তাকে এই জিনিসটা দিব, কোন বেলাতে কি দিব, তখন গিয়ে পারসিস্টেন্ট ডায়রিয়াতে যে ম্যালনিউট্রিশনে ভুগে একদম কঙ্কাল সার হয়ে যায়, ওইসব বাচ্চারা ওই ফুড বিশেষজ্ঞ, খাবারের বিশেষজ্ঞর মাধ্যমে খাবারের তালিকা অনুসারে চলে একদম রিকভার করে, তাদের মানসিক দৈহিক বিকাশ চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা 7 দিন গেলে চিন্তার বিষয়, বাট পারসিস্টেন্ট ডায়রিয়া হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তাররা এটা মাথায় রাখবে, তখন তার একদম একটা চার্ট তৈরি করে দিবে যে কি ডায়েট থাকবে। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট পরিমাণ ল্যাকটোজ সেতুর মতো কাজ করতে পারে। এখানে বলছে আর কি যে সেতু মতো নির্দিষ্ট পরিমাণ ল্যাকটোজ অবশ্যই দেওয়ার দরকার হতে পারে, ল্যাকটোজটা অ্যাবজর্বেশনের জন্য দরকার। পারসিস্টেন্ট ডায়রিয়া বাচ্চার তো বৃদ্ধি ছোটোবেলাতে হচ্ছে, মানসিক এবং দৈহিক বৃদ্ধি হবে না। অ্যান্ড মূল বক্তব্যটা আমরা অলরেডি বুঝছি, যে আজকে আমাদের যে আলোচনা থেকে যে জিনিসগুলো বুঝলাম, তীব্র ডায়রিয়ায় শিশুদের বৃদ্ধিতে বাধাগ্রস্ত হতে পারে, যে কথাটা বলছে। ডায়রিয়ার সময় বুকের দুধ আমরা বন্ধ করব না, বুকের দুধের সঠিক
বৃদ্ধি সমর্থন করতে হবে এবং ডায়রিয়ার সময় আদর্শ ব্যবস্থাপনার সাথে পুষ্টি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শ ব্যবস্থাপনা আমরা ধরতে পারি যে স্যানিটাইজেশন, যেগুলো বলছি আমরা, ডায়রিয়া যাতে না হয় বাচ্চার মায়েদেরকে বলি কি যে আপনারা সাবান দিয়ে ইয়ে করবেন, হাত ধোবেন, এবং বাচ্চার পায়খানাটাও ধরার পরে হ্যান্ড ওয়াশ করে ফেলবেন, যেটা আমার প্রেসক্রিপশনে আমি একদম নিচে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে কি করতে হবে, উপদেশগুলো লেখা আছে। সো এই কথাগুলোর পাশাপাশি পুষ্টির ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ম্যালনিউট্রিশনে যদি চলে যায় বা ম্যালনিউট্রিশনে যদি কোনো বাচ্চা ভুগে, সেটাও ডায়রিয়ার দিকে লিড করতে পারে, আবার ডায়রিয়া থেকেও ম্যালনিউট্রিশনে। কারণ আজকে আমাদের আলোচনার বিষয়টাও কিন্তু ম্যালনিউট্রিশনের অবস্থায় ডায়রিয়ার যে ভূমিকা। হ্যাঁ, তাহলে তীব্র ডায়রিয়ার সময় ল্যাকটোজ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ল্যাকটোজটা রাখতে হবে তীব্র ডায়রিয়াতে, ল্যাকটোজটা উঠানো যাবে না। মায়ের বুকের দুধ 6 মাসের নিচের বাচ্চাকে, 6 মাসের উপরে বাচ্চাকেও দুধ দিতে হবে। মায়ের বুকের দুধের পাশাপাশি যদি দুধ, সুজি এসব দিয়ে থাকে, এগুলো কন্টিনিউ করবে, বুকের দুধও দিবে, এটা কমানো যাবে না। লাস্টলি আমি বলবো, এবং অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। সো ডায়রিয়া নিয়ে ইন ফিউচার আমি আরও আলোচনা করব ইনশাল্লাহ, কারণ যেহেতু এখন শীতকাল, ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যাচ্ছে। বিশেষ করে শীতকালে কেন ডায়রিয়া হয় আমরা ভালো মতোই জানি। গ্রাম বাংলাতে মহিলারা শীতের ঠান্ডা পানি ধরতে হবে, এই জন্য মহিলারা হ্যান্ড ওয়াশ করে না, অ্যাকচুয়ালি কষ্ট। হ্যাঁ, আর ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু গরম ঠান্ডা পানি থাকে, হ্যান্ড ওয়াশ করতে কোনো কষ্ট নাই। উইন্টার কান্ট্রি একদম ইউরোপিয়ান, আমেরিকা, জাপানে এই গরম ঠান্ডা পানি থাকে। সো ব্যালেন্স করে কিন্তু হ্যান্ড ওয়াশ করতে পারে অল দ্য টাইম, এবং ওদের ডায়রিয়া হয় না, ওরা এগুলোর সাথে পরিচিত না। তারপরও স্টিল বিভিন্ন সময় বিভিন্ন দেশে ডায়রিয়াটা কিন্তু একটা মহামারী আকৃতি ধারণ করে। এই জন্য বাংলাদেশ ICDDRB থেকে অনেক সময় ডাক্তারদেরকে হায়ার করে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের এই ICDDRB, যেটা ঢাকাতে মোয়াখালীতে লোকেটেড, ওরাই কিন্তু এই ওরস্যালাইন আবিষ্কার করছে, যে ডায়রিয়ার পাতলা পায়খানার সাথে যে ইলেকট্রোলাইটসগুলো বের হয়ে যায়, সেই ইলেকট্রোলাইটসগুলো দিয়ে, এবং ঘরে কীভাবে ইভেন ওরস্যালাইন, যখন ওরস্যালাইন ছিল না অ্যাভেলেবেল, ঘরে কীভাবে ওরস্যালাইন তৈরি করতে হবে সেটারও ওরা ট্রেনিং দিত ICDDRBতে। এটা নিয়েও কিন্তু অনেক আছে, ওই যে ফ্যামিলি প্ল্যানিংয়ে যারা আছে বা যারা আছে স্বাস্থ্যকর্মীরা ছোট এরা বলে, যাদের ব্যবস্থা নাই কিনার, কিন্তু আমাদের এখন নাওএডিস ওরস্যালাইন অ্যাভেলেবেল, এবং এই পরামর্শগুলো অ্যাভেলেবেল। কিন্তু আমাদের ওভারঅল আমরা পরিষ্কার হতে হবে, আমাদের অনেক পরিষ্কার হতে হবে, খাবারের ব্যাপারে পরিষ্কার হতে হবে, ওয়াটারবোর্ন ডিজিজ, ওয়াটার ব্যাপারে পরিষ্কার হতে হবে, যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা দূষিত কিনা, সেই খাবারটা বাসি হয়ে গেছে কিনা, সেই খাবারটা যে হাত দিয়ে ধরতেছি সেই হাতটা দূষিত কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, যে পাত্রে রাখতেছি সেই পাত্রটা কন্টামিনেটেড কিনা। লাস্টলি, সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।